গাজায় কবরস্থানে ইসরায়েলি সেনাদের বর্বরতার মাত্রা রেকর্ড ভেঙেছে। বিশ্বজুড়ে নিন্দার ঝড়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস.জে. রতন স্বাগত জানাচ্ছি। ইসরায়েলে বর্বর এ আর নতুন করে বলার নেই, তবে নতুন নতুন সে বর্বরতার ঘটনা আমাদের কলিজা ছিঁড়ে ফেলার মতো অবস্থা তৈরি করে। আমরা ভাবতেও পারি না বা কল্পনাও করতে পারি না যে এভাবেও বর্বরতা দেখানো যায়। এবার বর্বরতার সকল মাত্রা ছাড়িয়ে গেল ইসরায়েলি বাহিনীর কর্মকাণ্ড। বিশ্বজুড়ে এ নিয়ে নিন্দা হলেও নেতানিয়াহু দিব্যি নাক ডেকে ঘুমাচ্ছেন। এর মধ্যে আমরা তাদের বর্বরতার নমুনা হিসেবে নারীদের পেটে লাথি দিয়ে গর্ভের সন্তান নষ্ট করা, কচি শিশুকে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা, ত্রাণ হাতে ধরিয়ে দিয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা পেয়ে সাথে সাথে গুলি করা, নারী ও শিশুকে ধর্ষণ করা, গাজার ভেড়ার পালকে লক্ষ্য করে হত্যাযজ্ঞ করা, গাজার জলপাই, কৃষিজমি, ঘাস পর্যন্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে জ্বালিয়ে পুড়িয়ে দেয়া। তাদের ভাষায় এগুলোও নাকি ইসরায়েলের বিরুদ্ধে কাজ করছে। আরও কত কি। গাজায় একের পর এক কবরস্থান ধ্বংস এবং ফিলিস্তিনিদের মৃতদেহের অবমাননা নিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠলেও ইসরায়েলি বাহিনীর এ কার্যক্রম অব্যাহত রয়েছে। সম্প্রতি উত্তর গাজার একটি ফিলিস্তিন কবরস্থান থেকে রনো গিভিলি নামক এক ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধারের ঘটনাকে অসাধারণ সাফল্য হিসেবে বর্ণনা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি টেলিভিশনগুলোতে দেখা গেছে সেই কবরস্থানের উপর দাঁড়িয়ে ইসরায়েলি সেনারা হিব্রু গান গেয়ে উল্লাস করছে। পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো এই অভিযানকে ইসরায়েলের জন্য জাতীয় নিরাময়ের মুহূর্ত হিসেবে প্রচার করলেও গাজার মাটিতে এই অপারেশন ফিলিস্তিনের পরিবারগুলোর জন্য বয়ে এনেছে অবর্ণনীয় যন্ত্রণা ও আতঙ্ক। এই তথাকথিত উদ্ধার অভিযানের সময় ইসরায়েলি বাহিনী কবরস্থানের কাছে 4 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং শত শত ফিলিস্তিনি কবর বুলডোজার দিয়ে তছনছ করেছে। এর ফলে অসংখ্য পরিবারকে তাদের প্রিয়জনদের ছিন্ন ভিন্ন দেহাংশ নতুন করে খুঁজে বের করে পুনরায় দাফন করতে হচ্ছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী কবরস্থান রক্ষা এবং মৃতদেহের প্রতি সম্মান প্রদর্শন একটি বাধ্যতামূলক বিষয় হলেও গাজায় ইসরায়েলের এই কর্মকাণ্ডকে জেনেভা কনভেনশনের গুরুতর লঙ্ঘন এবং একটি যুদ্ধাপরাধ হিসেবে দেখা হচ্ছে। ফিলিস্তিনিদের জন্য এটি কেবল একটি সামরিক অভিযান নয়, বরং একটি সুপরিকল্পিত সম্মিলিত শাস্তি, যার মূল উদ্দেশ্য হল মৃত্যুতেও ফিলিস্তিনিদের মর্যাদা কেড়ে নেয়া। ইসরায়েলি পক্ষ থেকে প্রায়ই দাবি করা হয় হামাস সামরিক উদ্দেশ্যে কবরস্থান ব্যবহার করছে, তবে সিএনএনের প্রতিবেদন এবং স্যাটেলাইট ইমেজ বলছে ভিন্ন কথা। 2024 সালের জানুয়ারি মাস পর্যন্ত গাজায় অন্তত 16টি ফিলিস্তিন কবরস্থান ধ্বংস করার প্রমাণ পাওয়া গেছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে পুরো কবরস্থান গুড়িয়ে দিয়ে সেখানে ইসরায়েলি সেনাবাহিনী তাদের সামরিক অবস্থান তৈরি করেছে। শুধু গাজা নয়, অধিকৃত পশ্চিম তীরেও ফিলিস্তিনের মুসলিম ও খ্রিস্টানদের কবরস্থানে নিয়মিতভাবে হামলা ও ভাঙচুর চালানো হচ্ছে, যা প্রমাণ করে যে এটি কেবল সামরিক প্রয়োজনীয়তা নয়, বরং একটি পদ্ধতিগত বিদ্বেষের বহিঃপ্রকাশ। মৃতদেহের ওপর ইসরায়েলের এই নিষ্ঠুরতা আরও ভয়াবহ রূপ নেয় যখন গত বছর গাজায় শত শত ফিলিস্তিনির মরদেহ ফেরত পাঠানো হয়। এসব মরদেহের অনেকগুলোতে নির্যাতনের স্পষ্ট চিহ্ন ছিল এবং কিছু দেহ এতটাই বিকৃত ছিল যে সেগুলোকে শনাক্ত করা অসম্ভব হয়ে পড়ে। বর্তমানে 1967 সালের যুদ্ধের পর থেকে অনেক ফিলিস্তিনির মরদেহ ইসরায়েলি কর্তৃপক্ষের হেফাজতে রয়েছে, যা তারা দর কষাকষির মাধ্যম হিসেবে ব্যবহার করছে। 2019 সালে ইসরায়েলি সুপ্রিম কোর্ট রাষ্ট্রীয়ভাবে এই মরদেহগুলো আটকে রাখার বৈধতাও দিয়েছে। ফিলিস্তিনি লেখক ও গবেষক আমাল আবু সাইফ এই পরিস্থিতির ট্র্যাজেডি তুলে ধরে বলেছেন যে মৃত ফিলিস্তিনিদের প্রতি এই অমানবিক আচরণের খবর বিশ্ব মিডিয়ায় খুব সামান্যই জায়গা পায়। যেখানে ইসরায়েলি বন্দীদের দাফনের প্রতিটি মুহূর্ত বিশ্বজুড়ে আবেগঘনভাবে প্রচার করা হয়, সেখানে ফিলিস্তিনিদের বিধ্বস্ত কবর এবং ছড়িয়ে থাকা হাড়গোড় নিয়ে বিশ্বের নিরাপত্তা অত্যন্ত বেদনাদায়ক। আন্তর্জাতিক আইনে সুরক্ষিত এই পবিত্র স্থানগুলোর অবমাননা, ফিলিস্তিনিদের স্মৃতি মুছে ফেলা এবং শোকাতুর পরিবারগুলোকে চূড়ান্তভাবে অপমান করার একটি কৌশল হিসেবে দাঁড়িয়েছে।
গাজা উপত্যকার শাসনভার একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাটিক কমিটির কাছে হস্তান্তর করতে প্রস্তুত আছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শর্ত হচ্ছে কয়েকদিনের মধ্যেই রাফাহ সীমান্ত পুরোপুরি খুলে দিতে হবে। বুধবার 28 জানুয়ারি ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে হামাসের মুখপাত্র হাজিম কাশেম বলেন, শাসনভার হস্তান্তরের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র শেষ এবং পুরো গাজা জুড়ে সব খাতের দায়িত্ব টেকনোক্র্যাটিক কমিটির হাতে তুলে দিতে প্রয়োজনীয় কমিটিগুলো প্রস্তুত রয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত 10 অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে 15 সদস্যের ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা এনসিএজি গঠন করা হয়। এই কমিটিতে রয়েছেন ফিলিস্তিনি টেকনোক্র্যাটরা, যাদের দায়িত্ব হবে যুদ্ধ পরবর্তী গাজার দৈনন্দিন প্রশাসন পরিচালনা করা। কমিটিটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন বোর্ড অব পিস এর তত্ত্বাবধানে কাজ করবে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাবেক উপমন্ত্রী আলী শাহাতের নেতৃত্বে গঠিত এনসিএজি রাফা সীমান্ত খুলে দেওয়ার পর গাজায় প্রবেশ করবে বলে জানা গেছে। হামাসের মুখপাত্র কাশেম বলেন, রাফা সীমান্ত অবশ্যই উভয় দিক থেকে খুলতে হবে। গাজায় প্রবেশ ও প্রস্থানে পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের ইসরায়েলি বাধা দেওয়া যাবে না। রাফা হলো গাজার একমাত্র সীমান্ত পথ, যেখান দিয়ে ইসরায়েল ছাড়াই গাজার মানুষ বের হতে পারে। এটি মানুষ ও পণ্য পরিবহনের একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। 2024 সালের মে মাসে ইসরায়েলি বাহিনী সীমান্তটির নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকে এটি বন্ধ রয়েছে। 2025 সালের শুরুতে সীমিতভাবে খোলা হলেও তা স্থায়ীভাবে কিছুদিন পরই বন্ধ করে দখলদার ইসরায়েল। এনসিএজি প্রধান আলী শাহাত গত সপ্তাহে ঘোষণা দেন, আগামী সপ্তাহেই রাফা সীমান্ত উভয় দিক থেকে খুলে দেওয়া হবে। হামাস এই ঘোষণাকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করলেও সতর্ক করে জানিয়েছে, সীমান্ত ব্যবস্থাপনা যেন চুক্তি অনুযায়ী হয়, ইসরায়েলের শর্ত অনুযায়ী নয়। হামাস দাবি করেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের সব শর্ত তারা পূরণ করেছে। দ্বিতীয় ধাপেও অগ্রসর হতে প্রস্তুত। তবে পরবর্তী ধাপের গুরুত্বপূর্ণ বিষয় হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার নিয়ে এখনও কোনো সুস্পষ্ট সময়সূচি বা কৌশল ঘোষণা করা হয়নি। হামাস দীর্ঘদিন ধরে নিরস্ত্রীকরণকে রেড লাইন বলে আসলেও তারা ইঙ্গিত দিয়েছে যে ভবিষ্যতে একটি ফিলিস্তিনি প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে অস্ত্র হস্তান্তরের বিষয়ে আলোচনা হতে পারে। তবে এর মাঝেই হামাসের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি স্পষ্ট করে বলেছেন, কাতার, তুরস্ক তথা বিদেশি সেনা তারা গাজায় চায় না। নেতানিয়াহু দাবি করছেন, জর্ডান নদী থেকে সমুদ্র পর্যন্ত পুরোটা তাদের এলাকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস সম্ভবত নিরস্ত্র হতে যাচ্ছে। তবে এর কয়েক ঘন্টা আগেই হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ দাবি নাকচ করেছিলেন। তবে ট্রাম্প তার এই বক্তব্যের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি। বৃহস্পতিবার 29 জানুয়ারি এক মন্ত্রিসভার বৈঠকে এই কথা বলেন তিনি। খবর টাইমস অব ইসরায়েলের। এ সময় ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফও একই সুরে কথা বলেন। তিনি দাবি করেন, হামাসকে নিরস্ত্র হতেই হবে। তার ভাষায়, তাদের আর কোনো উপায় নেই, তারা AK-47 অস্ত্রগুলো ত্যাগ করবে। বৈঠকে ট্রাম্প আরও দাবি করেন, হামাস ইসরায়েলি জিম্মিদের মধ্যে শেষ মৃতদেহটি উদ্ধারে সহায়তা করেছে, যদিও এই সহায়তার বিষয়টি এখনও ইসরায়েল সরকার নিশ্চিত করেনি। ইসরায়েল গাজার ভিতর থেকে শেষ বন্দী রানের মৃতদেহ উদ্ধার করেছে বলে জানা গেছে। ট্রাম্প বলেন, হামাস সকল জিম্মিকে ফিরিয়ে আনার ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করেছে। তারা মৃত বন্দীদের খুঁজে পেয়েছে। ইসরায়েল এবং হামাস একসঙ্গে কাজ করে তারা তাদের ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। তিনি আরও উল্লেখ করে জানান, বন্দীদের দেহ ফিরে পাওয়া তাদের পরিবারদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ও আবেগঘন মুহূর্ত ছিল। এদিকে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়ালস বুধবার জানান, হামাসকে অস্ত্র ছাড়তে উৎসাহিত করতে একটি আন্তর্জাতিক অস্ত্র কিনে নেওয়ার বাইব্যাক কর্মসূচির কথা ভাবছে যুক্তরাষ্ট্র। এই কর্মসূচির আওতায় যারা অস্ত্র জমা দেবে তাদের অর্থ, চাকরি এবং সাধারণ ক্ষমা দেওয়া হতে পারে। ওয়ালসের এই বক্তব্যে সাম্প্রতিক মাসগুলোতে প্রকাশিত টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনের সত্যতা নিশ্চিত হয়েছে, যেখানে এমন একটি অস্ত্র বিনিময় কর্মসূচির পরিকল্পনার কথা বলা হয়েছিল। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। changetv.press এক ফোঁটা হলুদও নেই।
জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত চেঞ্জ টিভি প্রেস সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। চেঞ্জ টিভি প্রেস এক ফোঁটা হলুদ নেই।